দর্শক রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 প্রতিদিনের আয়োজন আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা আজকে কথা বলতে চাই ইরান ইসরায়েল সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আসলে এগুচ্ছে কিনা বিষয় নিয়ে কথা বলতে। আপনারা নিশ্চয়ই জানেন যে এর মধ্যে ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র, যেটি বেশিরভাগ মানুষকে আসলে অবাক করেছে। যুক্তরাষ্ট্র তো নাগরিকরা তো বটেই, একই সঙ্গে ইরানের নাগরিকরাও আসলে হতাবাক হয়েছে। মধ্যপ্রাচ্য একই সঙ্গে বিশ্বের বেশিরভাগ বিশ্ব নেতারা তীব্র নিন্দা জানাচ্ছেন। আসলে সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ, আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো রকম আশঙ্কা আছে কিনা সে বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে, শুরুতে তাদের সঙ্গে আমরা পরিচয় করি। তোমাদের সঙ্গে আছেন মুন্সি ফয়জ আহমেদ, চীনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক। তার পাশে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দিন, নিরাপত্তা বিশ্লেষক। একেবারে ডান দিকে আছেন সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, রেডিও তেহরান। তিনজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। মুন্সি ফয়জ আহমেদ, ভূমিকা দিতে চাই না, আপনার কাছ থেকে শুনতে চাই আসলে কোন দিকে এগোচ্ছে বলে মনে করেন? ইরান ছাড় দেবে না, ন্যূনতম নমনীয় অবস্থা দেখা যাচ্ছে না। আবার ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে এরপরে যদি আসলে আলোচনা বা কূটনীতির মাধ্যমে সমাধানের দিকে ইরান না আসে তাহলে আরও ভয়াবহ হামলা আসবে। এখানে যুদ্ধ, যখন আমরা যুদ্ধের কথা বলি আমরা প্রায় একটা শব্দ বলি অ্যাসিমেট্রিক ওয়ার। এখানে অনেকটা অ্যাসিমেট্রিক হচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এদের কারো শক্তির তুলনা নাই। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার পেটুয়া বাহিনী ইসরায়েল আছে, সুতরাং তাদের সাথে ইরানের যদি আমি সামরিক শক্তির একটা একটা করে জিনিস ধরে বিচার করি তাহলে হয়তো ইরান ঠিক অত শক্তিধর নয়। কিন্তু ইরানের একটা জিনিস আছে, সেটা কি ডেপথ, বিশাল বড় দেশ এবং অনেক লোক, আর তাদের মধ্যে মনোবল। তো তারা সহজে যে হাল ছেড়ে দেবে না এটা বোঝা যায়, কিন্তু যুদ্ধটা কোন মাত্রায় হবে সেটা, কারণ আজকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে তাদের বিভিন্ন সেগুলোর কি উত্তর ইরান দিতে পারে সেগুলো আমরা হয়তো দেখতে চেষ্টা করব। কিন্তু প্রথম থেকে তো বোঝাই যাচ্ছে যে এটা একটা চাপিয়ে দেওয়া যুদ্ধ, ইরানের উপরে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ ইসরায়েলকে দিয়ে, ইসরায়েল অনেকদিন ধরে চাচ্ছিল যে ইরানে কিছু মারধর করবে, তারা তাদের বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র আছে সেগুলো পরীক্ষা টরীক্ষাও করবে, আর ইরানের যে যতটুকু প্রস্তুতি আছে পারমাণবিক শক্তির ক্ষেত্রে সেগুলোকে ধ্বংস করে দেওয়া, এইগুলো তাদের অনেক দিনের চিন্তা। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই চিন্তার সাথে মোটামুটি একমত। তারা বিভিন্ন সময় এই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবীর বড় বড় দেশ মিলে ইরানের সাথে একটা চুক্তি করেছিল, 6 দেশের একটা চুক্তি ছিল। সেই চুক্তিটা ইরান কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চলেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে পিছু হটেছে, সেখান থেকে সরে যায়, আবার তার উপরে আরও বেশি শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তখন ইরান সেটা মেনে নাই, এখন আবার নতুন করে চেষ্টা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এইবারে যখন তারা আলাপ আলোচনা শুরু করলো তখন তারা এই জিনিসটা ট্রাম্পের মাথায় আসলো যে এমনি এমনি তো ওরা মানবে না, চাপ সৃষ্টি করা যায় কিনা। তখন আমার ধারণা যে তখন ইসরায়েলকে বললো যে তোমরা এতদিন ধরে হাত নিষ্পিস করছো, এখন মারো। তাইলে ওই মার দিলে যদি ইরান চাপের মুখে নতি স্বীকার করে, কিন্তু ইরান তো নতি স্বীকার করছে না। তখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও বলল যে তারা অ্যাটাক করবে, তার নিল কি বলা যায়, তার পক্ষ থেকে তিনি বললেন যে হ্যাঁ নির্দেশ দিলেন, যদিও এখানে বলা হচ্ছে যে তিনি তার দেশের আইনি ভঙ্গ করেছেন, কারণ এই ধরনের কোনো নতুন যুদ্ধ ঘোষণা করতে হলে তাকে একটা কি বলা যায় কংগ্রেস থেকে সম্মতি নিতে হয় তাদের, তো সেটা তিনি নেন নাই। তারপরে তিনি ঘোষণা করে আবার বলেন 2 সপ্তাহ সময় দিচ্ছি। কিন্তু এটা আমি অবশ্য কখনোই, অনেকেই মনে করছেন যে 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ, আমি কখনোই সেটা মনে করি নাই। 2 দিনের মাথায় এরকম এটা যে কোনো সময় তার সে করে রাখছে, এটা একটা কৌশল যে 2 সপ্তাহ বলার পরে একটা ধোঁয়াশা তৈরি করা, এবং কিন্তু সেটা না করলেও কিছু আসে যায় না। ইরানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের এই একটা ঠেকানোর কোনো উপায় নেই, কিন্তু যেটা হলো যে তারা প্রতি উত্তর দিতে পারে কিনা, কি রকমের প্রতি উত্তর দিবে সেইগুলো হলো বড় প্রশ্ন। তারা ঠিক ওরা যেভাবে দিচ্ছে সেটা তো দিতে পারবে না, কিন্তু ইরানের এখানে অনেক সমর্থক আছে, দেশগুলো নয় কিন্তু মানুষ, যারা দরকার হলে মোবিলাইজড হতে পারে। তাদের অনেক সমর্থক আছে লেবাননে, সিরিয়ায়, ইরাকে, তারপরে হুথিরা আছে। তো তাদেরকে তো এখনো এই যুদ্ধে তো এখনো তাদেরকে ওইভাবে ব্যবহার করা হয় নাই, তাদেরকে যে ব্যবহার করা হবে না এটা আমরা কিভাবে বলি? সুতরাং সেইগুলো সম্ভাবনা আছে, তাতে যুদ্ধ কিন্তু অন্য মাত্রায় চলে যেতে পারে। জি, অনেক ধন্যবাদ। কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দিন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এই যুদ্ধে কি
ইরান পুরোপুরি একা বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। যে রিয়াকশন আমরা এই যুক্তরাষ্ট্রেও সরাসরি জড়িয়ে পড়ার পরে দেখছি, বিশ্ব নেতারা নিন্দা জানাচ্ছেন, রাশিয়া বলছে জিনিসটা ভালো হয় নাই, আমরা ব্রিটেনের পক্ষ থেকে রিয়াকশন দিচ্ছি, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সবাই না, কিছু কিছু দেশ এর মধ্যে, ব্রিটেন তো আমেরিকার পক্ষে বলেছে। জি, সব মিলিয়ে আসলে ইরান কি একা? ধন্যবাদ। ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতাদের, ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ। আজকে এমন একটা সময় আমরা আলোচনা করছি যখন বিশ্বের সমগ্র নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা বিশ্ব নিয়ন্ত্রণ করেন তারা খুব উদ্বিগ্ন। কারণ সো কল্ড আমরা বলি বিশ্ব মোড়ল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, if the word and work doesn't consolidate, he will not be a good leader, because few days back he said, just 2 days back he said, I will take 2 week time, and within 2 days উনি already attack 37 ঘন্টা অপারেশন করে এসে ইরানের উপরে 3টে জায়গায় অ্যাটাক করে। জি জি জি। সো তার কথা এবং কাজের কোনো মিল পাচ্ছে না। দেন এই ইরান এবং ইসরায়েল যখন ক্যাট অ্যান্ড মাউসের মতো চলছে, আমার স্যার বিজ্ঞ আন্তর্জাতিক দীর্ঘদিন ধরে দেশ বিদেশের এক্সপিরিয়েন্স নিয়ে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে যখন একটা দেশে অপারেশন করতে হয় তখন একটা অপারেশন নাম করতে হয়। লাস্ট 13 জুন যখন আমাদের ইসরায়েল ইরানকে অ্যাটাক করলো এই অপারেশন নাম দিয়ে, যে রাইজিং লায়ন, এটা ভায়োলেশন অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইন্টারন্যাশনাল, মানে ইউনাইটেড নেশন। আর একটা দেশের উপর দিকে যেতে পারে না, যেটার জন্য ইরাক অলরেডি কেস ফরওয়ার্ড করে দিয়েছে জাতিসংঘে। অ্যাজ পার চার্টার্ড রুল 7, ইউ ক্যানট ভায়োলেট দ্য ইয়ার রুলস। ইয়ার ডেফিসিয়েন্সি ক্রস করে আর একটা দেশে যাওয়ার কোনো স্কোপ এখানে নাই। সো ইসরায়েল ইজ ওয়ার্কিং অ্যাজ এ ম্যাড ডগ ordered by USA. So United States of America যখন এই ইনসিডেন্টের উপরে ইনভলভ হতে চাচ্ছিলেন, নিজে ইনভলভ না হয়ে প্রথম ইসরায়েলকে দিয়ে শুরু করেছেন। স্যার যেটা বললেন, ওয়ার, ইকোনমি ওয়ার, প্রক্সি ওয়ার, দেন রিয়েল ওয়ার, সব কিছু থাকবে। আর একটা কথা স্যারের সাথে আমি একটু ডিফার করি যে ইরান আমেরিকার সাথে পারবে কি পারবে না। পারার জন্য কিন্তু বড় দেশ ছোট দেশ ইট ইজ নট এ ফ্যাক্টর। পারার জন্য কি দরকার, যেমন রিসেন্টলি চলছে দীর্ঘদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, একটি ছোট্ট দেশ আর একটা বড় দেশের মাঝখানে। বাট এখানের পরিস্থিতিটা হচ্ছে একটু ভিন্ন। তারা যে হঠাৎ করে যে আমাদের ফর্দ, নাতানস, ইস্পাহানি যে আঘাতটা করলো, 37 কিলোমিটার রান করে এসে 37 ঘন্টা জার্নি করে, 37 ঘন্টা 37 ঘন্টা, উনি 2 সপ্তাহ সময় নিয়েছিলেন, তখন অলরেডি। আবার দেখুন যে যখন কানাডাতে সম্মেলনে উপস্থিত ছিলেন উনি, সেই এয়ারফোর্স 1-এ যখন বোর্ড অন করেন, দ্য ওয়ার্ল্ড জার্নালিস্ট তাকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ গোয়িং অন, এটা কি নেগোসিয়েশন? হোয়াট হি সেজ, নেগোসিয়েশন না, তার থেকেও সুন্দর কিছু বার্তা দেব। সো এই স্যার যে তথ্য দিলেন, বাই দিস টাইম হি অলরেডি অর্ডার্ড দিস থিং, 2 পিপল নোজ হোয়াট, নেতানিয়াহু জানতো আর ডোনাল্ড ট্রাম্প জানতো। ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছে, তার দেশের যে রাজনীতিবিদ, যে দলের হয়ে নির্বাচিত হয়েছে, তারাও কিন্তু এটা পছন্দ করেনি। কারণ আমি জানতে চাচ্ছিলাম স্যার, ইরান একা কিনা, আর কেউ দেখছেন সাথে? যেমন আজকে ইরানের জরুরি পরিষেবার জন্য যে আজকে যে ঘটনাটা ঘটলো, যে যুদ্ধটা, তার পরপর আব্বাস আরাগাসি আগামীকাল সোমবার উনি পুতিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এইটা নিয়ে যে কোরিয়ার কিম ইল জং উনি কি বলছেন, ইসরায়েল ক্যান্সার, মধ্যপ্রাচ্যের ক্যান্সার। এই ঘটনা ঘটার পরপরই এখন ইসরায়েল যে এয়ার ডিফেন্স ছিল সেটা কিন্তু ভেদ করে ইরান চলে এসছে। ইসরায়েল কিন্তু এয়ার ডিফেন্সকে প্রতিহত করতে পারেনি। এখন ইসরায়েলের কাছে যে মিসাইল, ইরানের কাছে যে মিসাইলগুলো আছে, এই যে সাবকন্টিনেন্ট, এই যে এখানে 19টা দেশে প্রায় 50,000 আমেরিকান সৈন্য আছে, তারা কিন্তু সিটিং ইন দ্য ইরান, দে ক্যান ভেরি ওয়েল লঞ্চ।
আবার যে ওয়ার্ল্ডের যে রক্তনালী হরমুজ প্রণালী যে কোনো সময় তারা স্টপ করে দিতে পারে, ওখানে যদি ইন্টারভেন্ট করে হোল ওয়ার্ল্ড উইল বি অ্যাফেক্টেড, সো ইট উইল টার্ন এজ ইকোনমিক্যাল ওয়ার। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে। সিরাজুল ইসলাম, আপনার চোখে দেখতে চাই, ইরান কি একা ফাইট করছে? আমি একটু জানতে চাই, ধরেন বিশ্বের রাশিয়ার কথা বলতে চাই, চীন, উত্তর কোরিয়া, এই ইকুয়েশনটা একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-এর সমস্ত দর্শক শ্রোতা, সহ আলোচক, অত্যন্ত সম্মানিত বিজ্ঞ আলোচক তারা। আরেক যে যোগ করে সার্জারি দিয়ে শেষ করেছেন হরমুজ প্রণালী, এর মধ্যে ইরানে পার্লামেন্ট এটি আসলে অনুমোদন হয়েছে, বন্ধ করে হরমুজ প্রণালীর প্রসঙ্গে বলবো। প্রথমে আপনার যে আলোচনা ছিল ওইটা দিয়ে শুরু করি, যে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া বা আদার পার্টি কাদের কি অবস্থান। আমি ছোট্ট করে একটু বলি, রাশিয়ার কথা সবচেয়ে বেশি আলোচনা হবে, চীনের কথা আলোচনা হবে, কারণ রাশিয়া এবং চীন এই মুহূর্তে ইরানের খুব কাছের বন্ধু। তাদের নিজেদের একটা বলয় আছে এই তিন দেশের, পাশাপাশি একই রকমের গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্থার এই তিন দেশই সদস্য, যেমন ব্রিক্স, তারপরে সাংহাই সংস্থা, এরপরে নিজেদের যে আঞ্চলিক আরও বেশ কিছু সংস্থা আছে রাশিয়ার নেতৃত্বে মধ্য এশিয়ার দেশগুলোর, সেখানে ইরান সদস্য, এরকম বেশ কিছুই। এছাড়া ওপেকের সদস্য তো আছেই। আরও দুই দেশের, চীনের এবং রাশিয়ার সাথে ইরানের একদম স্ট্র্যাটেজিক ডিল আছে 25 ইয়ার্সের, দুই দেশের সাথেই। এবং স্ট্র্যাটেজিক ডিলের মূল বিষয় আমরা সবাই জানি যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ই থাকে মূল বিষয়। আদার বাণিজ্য প্লাস পলিটিক্যাল, কালচারাল, সে সমস্তগুলো থাকে, এগুলো আছে। তো এই যে স্ট্র্যাটেজিক ডিল ভেরি ইম্পর্টেন্ট ফর ইরান অ্যান্ড অলসো রাশিয়া অ্যান্ড চায়না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা বলেছেন, নিন্দা করেছেন, ইসরায়েলকে দোষারোপ করেছেন এই হামলার জন্য, এবং আমেরিকাকে সতর্ক করেছেন যে পরমাণু বোমা ব্যবহার করা বা ইরানের উপর হামলা করা এটা ক্যাটাস্ট্রফিক একটা হবে, বিপর্যয়কর হবে। চীনের পক্ষ থেকে একই রকমের বার্তা দেওয়া হচ্ছে, এর জন্য একদম সরাসরি ইসরায়েলকে দায়ী করে, নিন্দা করে, সমালোচনা করে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই কথাগুলো রাশিয়া, চীনের পক্ষ থেকে এসেছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, যিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেকেন্ড ম্যান, পুতিনের পরে যার অবস্থান আপনি জানেন, তিনিই বলেছেন বেশ কয়েকটি দেশ ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত। আজকে তার বক্তব্য আছে। এই বক্তব্যটা কিন্তু একেবারে সাধারণ কোনো কথা না। পরমাণু অস্ত্র দিতে বেশ কয়েকটা দেশ প্রস্তুত ইরানকে। কারা কারা প্রস্তুত? ধরেই নিতে পারি রাশিয়া তার 1 নম্বরে, তারপরে উত্তর কোরিয়া, চীন হলো পরে কথা, পাকিস্তান পরে কথা, ভারত দেবে না, ইসরায়েল দেবে না, আমেরিকা দেবে না, ফ্রান্স দেবে না, ব্রিটেন দেবে না, বাট হুইল ডু দ্যাট? রাশিয়া নাম্বার 1 যদি দেয়, তার কথা যদি সত্যি হয়, বা তার মনোভাবটা, এখানে অস্ত্র দেওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তিনি যে বক্তব্য দিচ্ছেন, যে সাপোর্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে আসলে ইরান একা না এই কারণে যে মধ্যপ্রাচ্যে অনেকগুলো ফোর্স, রাষ্ট্রীয় ফোর্স হিসেবে, যদি ইয়েমেন থাকবে শুধুমাত্র রাষ্ট্রীয় ফোর্স হিসেবে তার পাশে। ইয়েমেনকে আসলে আমরা অনেকে ভুল করে বলি, আমাদের বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলেই বা পত্রপত্রিকা, গণমাধ্যমে হুতি বিদ্রোহী বলা হয়। ভাই, হুতি বিদ্রোহী আর নেই, হুতিরাই এখন ইয়েমেন চালায়, হুতিরাই সরকার। ফলে হুতিদের পক্ষ থেকে যে সাপোর্ট আসবে, এটা বেসিক্যালি ইয়েমেনের রাষ্ট্রীয় সাপোর্ট। একটা কথা বিষয় আসে যে ধরেন যুদ্ধে অনেকে কথার বন্ধু থাকে, আমি খালি বলে যাচ্ছি, সতর্ক করছি, উদ্বেগ জানাচ্ছি, আশঙ্কা করছি, এরকম। আরেকটা হচ্ছে সরাসরি সাপোর্ট করা, সেই জায়গা থেকে ইয়েমেন সরাসরি ইরানের পক্ষে যুদ্ধ করবে, নাম্বার 1। নাম্বার 2, লেবাননের হিজবুল্লাহর সরাসরি যুদ্ধ করবে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে। নাম্বার 3, ফিলিস্তিনের হামাস যা করছে তারা সেই যুদ্ধ চালিয়ে যাবে, ইরানের সাপোর্টে এই যুদ্ধটা করবে। এবং সম্ভাবনা আছে ইরানের সাথে ইসরায়েলের ফাইটিং যে পর্যায়ে যাচ্ছে, ক্রমেই জোরদার হচ্ছে এবং হবে কেন সেটা আমি একটু ব্যাখ্যা করে, যদি সুযোগ দেন আমি করব। তার আগে এই কথাটুকু বলি যে ইরানের সাথে যখন ফাইটিং অনেক বেশি জোরদার হবে, হামাসের হামলাটাও জোরদার হওয়ার সম্ভাবনা আছে। অনেক কৌশলগত হিসাব নিকাশ আছে। আপনার খুব দ্রুতই হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু, দ্রুতই হিজবুল্লাহ চুক্তি করে আপাতত যুদ্ধ থামিয়ে দিয়েছিল। হিজবুল্লাহ কিন্তু তার আর্সেনাল, তার ম্যান পাওয়ার ইউজ করেনি।
সেটা কিন্তু স্টক পাইলে রয়েছে এবং ইরান জানতো যে এই যুদ্ধ এখানেই শেষ হবে না, হামাসের সাথে যুদ্ধ দিয়ে শেষ হবে না, হামাসের সাথে ইসরায়েলের 22 মাস যুদ্ধ চলছে, খেয়াল করতে হবে। কৌশলটা কিন্তু ভিন্ন এবং হিসাব নিকাশ যেমন ইসরায়েলের আমেরিকার আছে তেমনি ইরানের আছে, একভাবে ভাবলে হবে না। সেক্ষেত্রে যুদ্ধটা যে হবে বড় যুদ্ধ হবে এবং ইরানের মধ্যপ্রাচ্যের যে সমস্ত মিত্র এবং প্রক্সি ফোর্স রয়েছে প্রত্যেকেই এরা যুদ্ধ করবে এবং ইরাক যেহেতু ইরানের সাথে অত্যন্ত ক্লোজ রিলেশন মেনটেন করে, সেক্ষেত্রে রাষ্ট্রীয় সমর্থন যদি সরাসরি নাও দেয়, ভেতরে ভেতরে প্রক্সি ফোর্সের মাধ্যমে প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় সমর্থন দেবে। বিকজ যখন আইএসের কবলে পড়েছিল ইরাক, তখন ইরান আইএস মুক্ত করার জন্য ইরাককে ব্যাপকভাবে সমর্থন দিয়েছিল, সেই সমর্থন দিয়েছিল রাষ্ট্রীয়ভাবে। পাশাপাশি আমরা আরেকটা কথা বলি, রাশিয়ার ব্যাপারে যে কথা বলতেই হবে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় প্রথম থেকেই আপনার ইরানের একটা প্রচ্ছন্ন সমর্থন রাশিয়ার উপরে রয়েছে। রাশিয়ার যে কামিকাজে ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে একেবারে মানে ম্যাজিক দেখিয়েছিল, যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেই কামিকাজে ড্রোন ইরানের দেয়া। ইরান যদিও বলে যে এই ড্রোনটা আমি যুদ্ধ শুরুর আগে দিয়েছি, আর পাশ্চাত্যের ওরা বলে, আমেরিকা সহ ইউক্রেন সহ পাশ্চাত্যের ওরা বলে যে এই যুদ্ধ শুরুর পরে ইরান দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে শুরুর আগে পরে কখন দিয়েছে, দ্যাট ইজ নট ম্যাটার। মূল ম্যাটার হচ্ছে যে ইরানের কাছ থেকে রাশিয়া পেয়েছে। রাশিয়া যখন ইরানের কাছ থেকে হেল্প পেয়েছে, রাশিয়া ডেফিনেটলি ইরানকে হেল্প করবে কোনো না কোনো ফরম্যাটে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মোশাররফ আহমেদ। মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, ধরেন আমরা যেই দেশগুলো নিয়ে অনেক রকম মানে সমালোচনাও হয় যে আসলে ইরান, আমি যে প্রশ্নটা করছিলাম, ইরান একা, বিশেষ করে মুসলিম বিশ্ব কতটা ইউনাইটেড এই জায়গায় দেখছেন, আর সেই জায়গাটাই ধরেন বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, এগুলোর সম্পর্কে একটু জানতে চাই। ইরান প্রথমে আমি বলি যে আমাদের পূর্ববর্তী বক্তা যেটা বললেন, জি জি জি, ওনার ইয়েটা কিন্তু বিশ্লেষণটা কিন্তু আমি মোটামুটি সমর্থন করি। জি জি, এবং আমি কিন্তু বলি নাই যে ইরান পারবে না। আমি কি বলেছিলাম, বড় শক্তি এবং ছোট শক্তি, বড় শক্তি ছোট শক্তির কথা বলেছি, আর ক্যাপাবিলিটি এক একজনের এক এক রকম, কিন্তু ইরানকে শেষ করে দেওয়া যাবে না, সেই কথাটা বলছি। আমি এখানে একটু মানে যোগ করি, তাতে সুবিধা হবে আলোচনা করতে। ইরানের জন্য যে জিনিসগুলো খুব মানে বেসিক কম্পোনেন্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে যে তার ভ্যাস্ট ল্যান্ড আছে, বাংলাদেশের চেয়ে প্রায় 14 এটা এক। দুই হচ্ছে যে তার জনগণ, মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশের টোটাল জনগোষ্ঠীর সমান সমান প্রায় ইরানের একা, ইরানের অন্তত 8 কোটি জনগণ। 3 নম্বর হচ্ছে সম্পদ, তার প্রচুর পরিমাণে তেল গ্যাস থেকে শুরু করে আল্লাহ দুনিয়ায় এমন কোনো খনিজ সম্পদ নাই যা ইরানের। তারপরে আপনার ইতিহাস ঐতিহ্য, পারস্যের যে ইতিহাস ঐতিহ্য, প্রত্যেকটা জাতির ইতিহাস ঐতিহ্য তাকে কিন্তু অনুপ্রেরণা দেয়, ইরানকে তাই দেয়। তারপরে তার কৌশলগত অবস্থান, দুই পাশে দুটো সাগর, কাস্পিয়ান সাগর, যাকে ইনক্লুড করেছে আপনার তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, ইউক্রেন না, আর্মেনিয়া, আজারবাইজান, এপাশে ইরান। তো এটা একটা সাগর, এপাশে দক্ষিণে পার্সিয়ান গালফ, যার পুরোটা উত্তর পাশ জুড়ে পুরোটা ইরান। ওই পাশে আপনি উত্তর পশ্চিম কোণা থেকে যদি ধরে আসেন, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, একেবারে নিচে ভারত মহাসাগরের কিনারায় ওমান, অর্থাৎ এই দক্ষিণ পশ্চিম পাশ জুড়ে এতগুলো দেশ, আর একা পুরো ইরান উত্তর পাশ জুড়ে পারস্য উপসাগরের, এবং ওই যেটা মূল আলোচনা হরমুজ প্রণালী, যার পুরো কন্ট্রোল ইরানের নিয়ন্ত্রণে। এই যে কৌশলগত অবস্থান, এই টোটাল যে বললাম যে ল্যান্ড, জনগণ, ভৌগোলিক অবস্থান একটা বড় বেনিফিট দিচ্ছে, অনেক বড় ভূমিকা এটা। এই সমস্ত থাকার কারণে ইরানকে হারানো খুব ডিফিকাল্ট। জি, আমি একটু জানতে চাচ্ছি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশের সঙ্গে ইরানের ইকুয়েশন একটু জানতে চাই। একই সঙ্গে মানে শক্তিমত্তার দিক থেকেও ধরেন এখন তো যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লো, সেই জায়গাটা যদি অব্যাহতভাবে না থাকে, ইরান ইসরায়েল যুদ্ধের ভবিষ্যৎ কি দেখছেন? এখানে প্রথম কথা, আপনি 2-3টা জিনিস এনেছেন। প্রথম কথাটা হচ্ছে যে স্থানীয় যে অন্যান্য তার প্রতিবেশী দেশগুলো আছে, তারা কি অবস্থান গ্রহণ করছে, তাদের অবস্থান কোনোদিনই খুব পরিষ্কার না। তারা হয়তো কেউ বিভিন্ন সময় বিভিন্ন রকমের আওয়াজ দিচ্ছে, কিন্তু সত্যি সত্যি সমর্থন নিয়ে এগিয়ে আসবে এরকম মনে হয় না। তারা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে নিন্দা করছে, সবাই করছে না। আবার তার মধ্যে একটা দেশ তো আছেন জর্ডান, সে তো ডিফেন্স হিসেবে দাঁড়িয়ে গেছে, কি বলে ইসরায়েলের। হ্যাঁ, ইজিপ্ট ওদিক থেকে যে একটা বড় শক্তি এখানকার, সে তো কোনো আওয়াজই দিচ্ছে না, তার কোনো কথাই তো আমি শুনতে পাচ্ছি না। আর সৌদি আরব কি একটা মিটিং, একটা সম্মেলন ডাকছে, এর বাইরে তার কিছু। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সৌদি আরব খুব খুশি নাই।
সৌদি আরবের মধ্যে এক ধরনের ইয়ে দেখা যাচ্ছে, হয়তো তারা ওমান কাতার ওমান তো খুব জোর এখানে ইনভলভ হয় না, কাতার কিছুটা বলেছে, কিন্তু কাতারের রোলটা সবসময় আমরা দেখেছি যে সব পক্ষের সাথে সে একটা যোগাযোগ রাখে এবং তার ফলে মিডিয়েশন ট্রেডিশন যখন হয় তখন তারা বেশ ভালো রোল প্লে করে। ইকোনমি বেসড কুয়েত বাহরাইন এরা কেউই তো সামরিক শক্তি নয়, তাই না, এবং লোক সংখ্যাও তেমন কিছু না, এরা বড় শক্তি না। বড় শক্তি হচ্ছে ইরান আর ইরাক, জি জি, বড় শক্তি হচ্ছে সিরিয়া, লেবানন। এরা লেবাননও না, লেবানন কিন্তু লেবাননে অনেক আছে, ইরানের সাপোর্ট করে এরকম লোকজন প্রচুর আছে, ইরানের নিজস্ব লোকই আছে ওখানে। তো সুতরাং এই দেশগুলো, তারপরে ওখানে ইয়েমেন, এই দেশগুলোর কথা আমরা আগেই উচ্চারণ করেছি। এরা এখানে কিন্তু যদি এই যুদ্ধটা, আমি মনে করছি যে আকাশের যে যুদ্ধ, উপর থেকে এসে বোমা মেরে চলে যাওয়া, এইটা হয়তো ইরান প্রতিহত করতে পারছে না, কিন্তু এই যুদ্ধটা খুব সহজেই স্থল যুদ্ধে পরিণত হতে পারে এবং সেখানে ইরানের যে ইয়ে আছে, সুবিধা আছে, সেটা কিন্তু ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের নাই। তারা আকাশ থেকে কয়টা লোককে মারবে যত, তার চেয়ে অনেক বেশি লোক জড়ো হয়ে যাবে। সুতরাং এই যুদ্ধ বেশি দিন চলুক এটা আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েটা খুব সীমিত, তারা চায় কোনো রকমের চাপ সৃষ্টি করে একটা কঠিন কিছু শর্ত ইরানকে মানিয়ে নেওয়ার জন্য, অথবা তাদের রেজিম চেঞ্জের কথাও আমরা বারবার মাঝে মাঝে শুনতে পাচ্ছি। এবং কিন্তু ইরানে কিছু লোক আছে যারা এই সরকারের বিরোধী, হ্যাঁ, এবং তারা ওখানে সাম্প্রদায়িক বিভেদ আছে। একটা যেমন এখনই সেদিনকে আজকেই কেউ যেন বলছিলেন যে রেজা শাহ পাহলভির ছেলে এসে ইসরায়েলে বসে আছে, কখন তাকে নিয়ে গদিতে বসানো হয়। সুতরাং এইগুলো অনেক কিছু আছে, কিন্তু মূল কথা হচ্ছে যে ইরানকে ঝট করে এরকম করে দমিয়ে ফেলা সম্ভব না। যুদ্ধটা প্রোট্রাক্টেড হবে, যুদ্ধ চলতে থাকে। আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে তার যে সীমিত লক্ষ্য সেটা হয়েছে, তখন সে নিজেই যুদ্ধবিরতির জন্য এগিয়ে আসবে, যুদ্ধ তখন ছড়াবে না। আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র 2-3টা মারটার খায়, তাইলে তখন তার জেদ চেপে যেতে পারে, বলবে যে না, যুদ্ধটা তাহলে আরেকটু কিছু কন্টিনিউ করি, তাহলে যুদ্ধটা বেশি দিন চলবে। আর নইলে এই যুদ্ধ আমার মনে হয় যে একটা হয়তো সপ্তাহখানেক 2 সপ্তাহের মাথায় যুদ্ধবিরতির জন্য জোর প্রচেষ্টা চলবে। এই যে চেষ্টাগুলো চীন, রাশিয়া এবং অন্যান্য কিছু দেশ করার চেষ্টা করছে, জাতিসংঘে যে প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, তো সেইগুলো এখানে জাতিসংঘের প্রস্তাবের ব্যাপারে একটা ব্যাপার আছে। সেটা কি, জাতিসংঘে যদি এমন কিছু প্রস্তাব আনা হয় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নিন্দা করা হচ্ছে, তাহলে সেই প্রস্তাব আর পাস হবে না, এটা নির্ঘাত। খালি ইসরায়েলকেও যদি নিন্দা করে তাহলে সেই প্রস্তাব পাস হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিবে। আচ্ছা, তারপরে অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো আছে, তারা কিন্তু প্রথমে খালি যখন গাজায় যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু অনেকেই প্যালেস্টিনিয়ানদের পক্ষে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু যেই যুদ্ধটা ইসরায়েল আর ইরানের মধ্যে হয়ে গেল, তখন কিন্তু বেশিরভাগই আবার মত পাল্টে ফেল। বিশেষ করে কি বলে, যুক্তরাজ্য, ওর নাম কি, স্টারমার, যুক্তরাজ্যের সে কিন্তু একেবারে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে দিল, যেটা আগে একবার ইরাকের যুদ্ধের সময়, ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সময় যখন যেটা করেছিল আগের সময়কার ব্লেয়ার করেছিল, একদম সেই রোলটা প্লে করতেছে সে। তো এইগুলো হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আসল কথা হলো যে যুক্তরাষ্ট্র যদি মনে করে যে তার যে সীমিত লক্ষ্য সেটা মোটামুটি অর্জন হয়ে গেছে, তাহলে সে যুদ্ধ বেশিরভাগ দেশ, অন্যান্য দেশ যারা, মানে তারা একেবারে তার মিত্র ছাড়া অন্য যারা, তারা সবাই চাচ্ছে যুদ্ধ বন্ধ করতে, এবং এটা নিন্দা হচ্ছে। খালি তাই না, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রচন্ড মতভেদ আছে এখানে, এবং একজন তো, ওনার নাম কি ভুলে গেলাম, ওই যে বেশ বয়স্ক একজন ডেমোক্র্যাট, সে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিল, তিনিও কিন্তু বড় বার্নি স্যান্ডার্স, হ্যাঁ, তারা এবং অনেকেই এইটার বিরুদ্ধাচরণ করেছে। এবং ট্রাম্পের যে ইয়ে আছে কি, ইন্টেলিজেন্স চিফ তুলসী গাবার্ড, সে এটার বিরোধিতা করে। সুতরাং এটা আমাদের খেয়াল করতে হবে যে এটার বিরুদ্ধে অনেক মত আছে। কাজী শরীফুদ্দিন, যেটি হচ্ছে যে ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে যে পারমাণবিক স্থাপনা ধ্বংস দাবি করছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বলছে যে পারমাণবিক
যে ইউরেনিয়াম ছিল Components গুলো সরিয়ে নিয়েছে। সেগুলো সরিয়ে নেওয়া সরিয়ে সরিয়ে নিয়েছে এবং মানে যে ছবি দেখা যাচ্ছে বিভিন্ন উপকরণ সরানোর প্রমাণ ও উপগ্রহ চিত্র বিশ্লেষণও দেখা যাচ্ছে। আলটিমেটলি মানে এখন ইরানের পক্ষ থেকে কি ধরনের পাল্টা হামলা আপনি দেখছেন, পাল্টা অ্যাকশন দেখছেন? রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে, আমার বন্ধু যেটা বললেন, জি, এটা একটা জিও পলিটিক্সের অংশ। তো যেমনটি বলছিলাম, অ্যাজ এ মিলিটারি এক্স মিলিটারি পারসন, এনি ওয়ার যুদ্ধের ক্ষেত্রে কয়েকটা পলিসি। প্রথম হচ্ছে আপনার মিশন অথবা ভিশন থাকতে হবে। তারপর হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট টার্গেট, অপারেশন অর্ডার দিতে হবে। তারপরে এই যুদ্ধটা আপনার ডিপেন্ড করবে ইকোনমি ওয়ার, প্রক্সি ওয়ার, পলিটিক্যাল ওয়ার উপর ডিপেন্ড করে। এইটাকে জাজ করবে সমগ্র বিশ্ব 4টা ইউটেন্সিল ইউজ করে। হোয়াট ইজ দ্যাট? ফার্স্ট হচ্ছে ডিপ্লোম্যাট। যদি ডিপ্লোম্যাট ফেল করে কি যুদ্ধটা শুরু হয়েছে, না ডিপ্লোম্যাট শুরু, যেখানে ডোনাল্ড ট্রাম্প এখানে কূটনৈতিকের কবর দিয়ে ফেলছেন কিন্তু, কারণ ওনার কথা এবং কাজের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্য থিং আই হ্যাভ সেড ফার্স্ট, ইউ ওয়ার্ক অ্যান্ড ওয়াট ডাজন্ট কনসিলেট, দেন ইটস ইনফরমেশন তথ্য। উনি বলছেন 2 সপ্তাহ পরে হয়ে গেছে 2 দিন পরে। এটা সিভিল দৃষ্টিকোণ থেকে বলে মিথ্যা কথা, মিলিটারি দৃষ্টিকোণ থেকে বলে কূটনৈতিক মানে পরিকল্পনা, প্ল্যান। নাম্বার 3, দেন মিলিটারি যেমনটি স্যার বলছিলেন, যেমনটি আমার বন্ধু বলছিলেন, যে দিস কান্ট্রি ইজ সারাউন্ডেড বাই such a country এবং such a different train, somebody cannot come and take his position there, কারণ তার প্রতিবেশী দেশ তো একটাও না, দূর থেকে আসতে পারছে। বরং যেটা আপনাকে আমি প্রথম বললাম, যে এই এলাকায় 19টা ঘাঁটি আছে। কার আছে? ইউএস ঘাঁটি। কত সৈনিক আছে? প্রায় 50,000 সৈনিক আছে। তো 50,000 সৈনিকের ইরানের মিসাইল তাদের টার্গেট করে ওই রেঞ্জের ভিতরে আসতে পারে। তো যে কোনো সময়ে এর রিয়াকশনটা ইরান তার প্রতিফলনটা দেখাতে পারে। আবার লাস্ট হচ্ছে ইকোনমি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই ওয়ারে ইকোনমিক কার ইনভলভ। যেমনটি আপনি প্রথমে আমাকে একটা কোশ্চেন করেছিলেন যে ইরান কি সত্যি একা একা হয়ে গেল? রাশিয়া, চায়না, ইরান তাদের একটা নেভাল কমিউনিটি ট্রিটি আছে, তারা কিন্তু এক্সারসাইজ করে। এক্সারসাইজ তারাই করে যাদের ভিতর বন্ধুর সম্পর্ক আছে। তো এই 3টা দেশ, তাদের ভিতর কিন্তু নেভাল সম্পর্কটা সেটা আছে। এরা কিন্তু শুধু ইয়ার দিকে আসে স্ট্রাইকটা করছে। লিবারেশন ওয়ার, পাকিস্তান থেকে ইয়ার আমাদের এখানে আসতে পারে না, কমিউনিকেশন আফটার সার্টেন টাইম লজিস্টিক সাপোর্ট শুড বি স্টপ, উইল বি স্টপ। আমেরিকা থেকে 37,000 কিলোমিটার, আমি 37 ঘন্টা এসে স্ট্রাইক করে কিন্তু চলে গেছে, যেমন ফার্দো, নাতানস, ইস্পাহানে। এখানে ইরানের যে একটা হাসান আবেদিনি, এই ভদ্রলোক হচ্ছে ইরানের উপ রাজনৈতিক পরিচালক। এই ভদ্রলোক কি বলছে? ইরান বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ইরানের প্রেসিডেন্ট, ইরানের প্রধানমন্ত্রী, ইরানের খমেনি যেটা বলছেন সেটা তো ঠিক আছে, বাট ইনার কথাটা ভিন্ন। আর এদিকে মার্ক কিমিট স্যার যেটা বললেন, ইউএসএর এই ভদ্রলোক হচ্ছে সাবেক রাজনীতিক সামরিক বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী। ভদ্রলোকের নাম হচ্ছে মার্ক কিমিট। উনি কি বলছেন? ইরানকে যে চিরতরে ধ্বংস করা হচ্ছে এমনটি ভাবা বুকার স্বর্গে বসবাস করা। সো প্রত্যেকটা পলিটিক্সের দেশে যেমন রেজা শাহ পাহলভির সেরে আসে, এখানে বসে আছে, আপনার দেশেও যেমন আছে, প্রত্যেকটা জায়গায় থাকবে। জি, আসবো আপনার কাছে আবারও। সিরাজুল ইসলাম, আলটিমেটলি কতটা ভয়াবহ রূপ নিতে পারে সামনে, নাকি কূটনীতি কাজ করবে বলে মনে হয়? কূটনীতি যদি কাজ না করে তাহলে কতটা ভয়াবহ হতে পারে, এই তো প্রশ্ন। জি জি, আসলে কূটনীতি তো কাজ করেনি, এটাই তো বাস্তবতা। 2 জায়গায় কূটনীতি ফেল করেছে এবং 2টো জায়গায়ই ট্রাম্পের ব্যর্থতা। আমি তো সবসময় বলি, আমি 2020 সালে খুব পরিষ্কার করেই বলেছিলাম, যখন জেনারেল কাসেম সুলেমানিকে হত্যা করা হয়েছিল, যে ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যার সাথে কূটনীতি যায় না এবং কূটনীতির কিচ্ছু বোঝে না, এবং সম্ভবত আমেরিকার ইতিহাসে ট্রাম্পের মতো মানে ডিপ্লোমেসি লেস কোনো প্রেসিডেন্ট ছিলেন না সম্ভবত আমেরিকার ইতিহাসে, আনডিপ্লোম্যাটিক। এখনও সেই একই অবস্থা। সেক্ষেত্রে কূটনীতি ফেল করেছে। বিকজ দেখুন, 5 দফা আলোচনা কিন্তু আমেরিকার সাথে ইরানের হয়েছে, ইনডাইরেক্ট আলোচনা ওমানে। 6ষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল রোববার,
শুরুটা করে দিল তার একদিন আগে জি। যুদ্ধটা ইসরায়েলকে দিয়ে। ইসরায়েল যদিও হামলা চালিয়েছে কিন্তু সিগন্যালটা দিয়েছেন ট্রাম্প। অতএব যখন আলোচনা চলছে, আপনাকে আমি আলোচনায় ডেকে বা আপনি আমাকে আলোচনায় ডেকে যদি আমার মাথায় আপনি বাড়ি দেন বা আমি আপনার উপর হামলা করে বসি, ওই আলোচনার মতো মানে একটা মানে ব্যর্থ আলোচনা, এটা অসভ্য আলোচনা কিছু হয় না। এটা কূটনীতির ধারে কাছে যায় না। এখানে প্রথম ফেল করেছে। দ্বিতীয় ফেল করেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে আমি 2 সপ্তাহ সময় নেব, যিনি এই কথাটা বারবার এখানে উচ্চারিত হয়েছে, 2 সপ্তাহ সময় নিচ্ছি। ওই দিন আমি কোনো টক শোতে বলেছিলাম যে ট্রাম্প এই ব্যাপারে আসলে মিথ্যে কথা বলেছেন, একেবারে ডাইরেক্ট এইভাবেই বলেছে যে তিনি মিথ্যা কথা বলেছেন। তিনি বিশ্ববাসীকে বোকা প্রমাণ করার চেষ্টা করছে, বোকা ভাবছেন। তিনি ঠিকই হামলা করবেন এবং হামলা করবেন, কিন্তু বলছেন 2 সপ্তাহ সময় নেবেন। ঘটনার তাই ঘটেছে। এবং আমেরিকার যে ওয়াল স্ট্রিট জার্নাল একটা খুব প্রভাবশালী পত্রিকা, সেই পত্রিকা কিন্তু আরও 2 দিন আগে অর্থাৎ ট্রাম্পের বক্তব্যের পরপরই রিপোর্ট হয়েছিল যে ট্রাম্প গোপনে ইরানে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। কেমন? তো সেক্ষেত্রে কূটনীতি তো ব্যর্থ হয়েছে এবং এর ভয়াবহতা কোথায় যেতে পারে আমি সেইখানে বলি। দেখুন, এতক্ষণ ইরানের শক্তি সম্পর্কে কম বেশি একটু আলোচনা হয়েছে। আমি বলি এবার, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের সেই দেশ যে দেশ ইসলামী বিপ্লবের দেশ। 1979 সালে বিপ্লব হওয়ার পরে ইরান তার প্রধান শত্রু কারা তা কিন্তু ফাইনাল করে ফেলেছে যে ইসরায়েল এবং আমেরিকা হচ্ছে আমার প্রধান শত্রু। এবং এই দুটো দেশই হচ্ছে সামরিক দিক দিয়ে বিশ্বে অত্যন্ত সক্ষম দেশ। এই দুটো সক্ষম দেশকে যখন ইরান শত্রু ঘোষণা দিয়েছে, তাহলে ওই দুটো দেশের বিরুদ্ধে বা ওই দুটো দেশের মোকাবেলায় তাকে টিকে থাকতে হবে। এবং 45 ইয়ার্স টিকে আছে বিপ্লবের চেতনা নিয়ে। সেক্ষেত্রে এই দুটো দেশের মোকাবেলায় তাকে টিকে থাকতে হলে কতটা শক্তি অর্জন করতে হচ্ছে সেটা সহজ কথা। এই যুদ্ধ যদি এক্সপ্যান্ড করে, আমি বলি এই যুদ্ধ যে পর্যায়ে আছে তাতে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখা খুব ডিফিকাল্ট হবে। কোনো মতেই ইসরায়েলের অস্তিত্ব ধরে রাখা যাবে না। এখন ইসরায়েলের অস্তিত্ব থাকুক আর না থাকুক, আমেরিকাকে আলটিমেটলি এখানে যুদ্ধে জড়াতে হবে। বিকজ ইসরায়েল হচ্ছে আমেরিকার সোজাসাপটা একটা সামরিক ঘাঁটি। অতএব নিজের ঘাঁটি বাঁচানোর জন্য তাকে যুদ্ধ করতেই হবে ইরানের বিরুদ্ধে। যুদ্ধ যদি করতে হয় এবং ইরান যে পজিশনে গেছে, এইখান থেকে রাশিয়া, চীন অথবা ইউরোপীয় ইউনিয়ন যদি সরাসরি হস্তক্ষেপ না করে, তাহলে এই যুদ্ধ বন্ধের করে যুদ্ধ করতে হয় মানে কি? যুদ্ধ তো শুরু হয়ে যুদ্ধ না করতে হয় বলতে বোঝাচ্ছি যে আমেরিকার সাথে যদি যুদ্ধ করতে হয়, সেই অর্থে বলছি যে এখনো আমেরিকার কোনো ঘাঁটিতে ইরান হামলা চালায়নি, বাট হামলা চালাবে। এবং এই যে ঘটনা ঘটেছে, আইআরজিসি বলেছে পরিষ্কার করে যে এর এমন জবাব হবে যেটা আমেরিকা ক্যালকুলেশনে নেই। মুশফাজ আহমেদ, কতদিন চলতে পারে এই সংঘাত বলে মনে হয়? এটা তো বাংলাদেশের উপরে কি কোনো ধরনের ইমপ্যাক্ট আছে? এটা বলা যায় না যে কতদিন চলতে পারে, কিন্তু আমার ধারণা যে যারা এটার মূল আর কি যুদ্ধ যারা শুরু করলো, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা আমার মনে হয় না যে খুব বেশি দিন এটা চালায় রাখতে চায়। তাদের উদ্দেশ্য হলো, যেটা আমি বললাম আগেই, চাপ সৃষ্টি করা। সেই চাপ সৃষ্টি করে কিছুটাও যদি অন্তত সুবিধা আদায় করতে পারে, ইরান থামবে। তাহলে হয়তো এরা বলবে যে না ঠিক আছে, তাহলে এখন যুদ্ধ বন্ধ করে। ইরান থামবে। ইরান থামার জন্য তো ইরান তো, যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, সবাইকে মিলে নিয়ে বসে, তাইলে ইরান না থামার তো কোনো কারণ নেই। ইরান তো যুদ্ধ চায় না। ইরান যুদ্ধ চায় না, কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় সে তার উত্তর দেবে, সে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগে চিন্তাও করি না কীভাবে উত্তর দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে তারা বলছে যে এটা আয়রন ডোম দিয়ে ঢাকা, সেই আয়রন ডোমের মিথ তো চলে গেছে। এখন অনেকে গাজার সাথে তেল আবিবের তুলনা করছে, যে গাজা যেরকম চেহারা সেরকম চেহারা হয়ে গেছে তেল আবিবের। সুতরাং ওইটা না, কথাটা হচ্ছে যে যুদ্ধ দীর্ঘ হবে, ইসরায়েলের জন্য খারাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো ওই আকাশ থেকে কিছু বোমা মারতে পারবে বা মিসাইল মারতে পারবে, কিন্তু অন্য কিছু তো অ্যাকচুয়ালি সরাসরি কন্ট্যাক্ট যদি হয়, সেটাতে ইরানের অনেক শক্তি বেশি, অনেক টিকে থাকবার ক্ষমতা অনেক বেশি, ডেপথ অনেক বেশি। তো সেই জন্য আমি মনে করি যে এই যুদ্ধ লম্বা সময় চালিয়ে কারো কোনো লাভ নাই। হরমুজ প্রণালীর সম্পর্কে এবং এটা বন্ধের সিদ্ধান্ত হয়েছে, সেটা আমি মনে করি যে সিদ্ধান্ত নিয়েছে এবং এটা তারা করবে।
কারণ এটা একটা তাদের হাতে বড় রকমের অস্ত্র। এটা ইরান চাইলেই সম্ভব, ইরান করতে পারে, কারণ ওখানে তো কিছু না, ছোট জায়গা, কতগুলো মাইন দিয়ে দিলেই তার ইয়ে করতে পারে না। সেদিন একটা খবর দেখলাম, কতটুকু সত্যি জানি না, যে একটা ব্রিটিশ যুদ্ধ জাহাজকেও তারা ধরে নিয়ে গেছে। তো সুতরাং ওখানে অন্যরা খুব বেশি সুবিধা করতে পারবে না, ওই প্লেন দিয়ে এসে যতটা করতে পারে আর দূর থেকে ইয়ে নিক্ষেপ করে, তো সেটা দিয়ে তো আর যুদ্ধ জেতা যায় না। হ্যাঁ, যুদ্ধে ক্ষতিগ্রস্ত করা যায় অন্যকে, কিন্তু যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য সামনাসামনি আসতে হয়। তো সেই জন্য আমি মনে করি যে এটা ইয়ে কি বলে, হরমুজ প্রণালী একটা বড় ইয়ে হিসেবে কাজ করবে। কিন্তু শুধু তাই নয়, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত এটা কি বলে যে সবার জন্য পরিণত হবে, এবং সেটাতে ইরানের সুবিধা অনেক বাড়বে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কাজী শরীফউদ্দিন, তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো রকম শঙ্কা দেখেন কিনা, মানে সরাসরি রাশিয়া চীন ইনভলভ হওয়ার সুযোগ দেখছেন কিনা? দেখুন, এই যুদ্ধের প্রেক্ষিতে আমি শুধু দেখতে পাচ্ছি যে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা তারা তাদের আধিপত্য বিস্তার করছে, সেই জন্য ইরানের বেশ কিছু টার্গেট তারা হত্যা করতে পেরেছে। নাম্বার 2, যে গণহত্যার নায়ক নেতানিয়াহু, তাকে অন্ধভাবে সাপোর্ট করে যাচ্ছে ইউএসএ, ডোনাল্ড ট্রাম্প। নাম্বার 3, কূটনৈতিকভাবে টোটাল যে ডিপ্লোম্যাটিক হিসাব তার কবর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সে কারণে এটা পৃথিবীটা যে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একজন পজিটিভ একজন নেগেটিভের পক্ষে। সেই দৃষ্টিকোণ থেকে ইরানের পাশে যারা শক্তি সামর্থ্যবান তারা দাঁড়িয়েছে, আর যারা আমেরিকার পাশে তারা শুধু তোষামতকারী। এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, যাতে সাধারণ লোক শান্তিপূর্ণ বিশ্বে বসবাস করতে পারে। জি, অনেক ধন্যবাদ। সিরাজুল ইসলাম, ইরান এবং যুক্তরাষ্ট্রের ইকুয়েশন একটু আপনার কাছে শেষ করবো আমরা এটা নিয়ে। সেটি হচ্ছে যে আমেরিকা ওইখান থেকে মানে যে ঘোষিত সময় 2 সপ্তাহ সময় নেওয়ার বিষয় যেটি বললো, তার আগেই কেন হামলা করলো বলে আপনার মনে হয়? এটিকে একটা কৌশল কেন, নাকি ইরানে স্পেসটা দিল? বা আসলে ডোনাল্ড ট্রাম্প, আমি আগেই বলেছি যে তার সাথে কূটনীতি যায় না, কূটনীতির ধার ধারে একটা যেমন একটা ব্যাপার। তিনি ডোনাল্ড ট্রাম্প নিজেকে অনেক বেশি বুদ্ধিমানও মনে করেন, আমার কাছে মনে হয়েছে। যার কারণে তিনি যে 2 সপ্তাহ সময় নিলেন, একটা ব্লাফ দিলেন, তিনি 2 দিনের ভিতরে সেই আক্রমণটা করে বসলেন। উনি ধারণা করেছিলেন যে বলবো একটা, করবো তার আগে, যাতে সে তা বুঝতে পারে, প্রস্তুত হতে না পারে, ঠেকাতে না পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, যে ইরান ডোনাল্ড ট্রাম্প যা করবে তা অনেক আগেই ধরে নিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে এই বিষয়টা মাথায় রেখে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ কিন্তু ওই সময় চুক্তি করে বন্ধ করা হয়েছে, যে এই এখানেই স্টপ করো। হিজবুল্লাহকে সেভ করেছে, যে হিজবুল্লাহর পাওয়ারটা যাতে খরচ না হয়, শক্তিটা খরচ না হয়। ইরানের মাথায় ছিল এটা। ইরান হামাসকে দিয়ে দীর্ঘদিন যুদ্ধ কন্টিনিউ করেছে এবং এখনও চলছে। বাশার আল আসাদের ওই জায়গায় যদি আপনার ঠেকাতে চাই ইরান, তাহলে ওখানে আর এক শক্তি খরচ হয়, ওই জায়গায় ও ছাড় দিয়েছে। তাহলে ইরান প্রস্তুতিটা কোথায় নিয়েছে? নিজের ভেতরে, এবং ভেতরের প্রস্তুতিটা খুব ভালো। এবং প্রথম পর্যায়ে যে বিপর্যয়টা আমরা দেখেছি মোসাদের গুপ্ত হত্যা ব্যাপারটা, গুপ্ত হত্যা বাদ দিলে বাদ বাকিতে আপার হ্যান্ডে ইরান। এবং ডে বাই ডে এবং প্রতিটা রাত এখন ইসরায়েলিদের জন্য ভয়ঙ্কর রাত হয়ে দেখা দিচ্ছে। এবং আমি বিশ্বাস করছি, এবং আমার ধারণা, খুব অল্প সময়ের ভিতরে ইসরায়েলের ভেতরে এত বেশি ক্ষয়ক্ষতি হবে, যে ক্ষয়ক্ষতি আগামী 50-100 বছরে পূরণ করতে পারবে কিনা সন্দেহ আছে। এটা এত বড় ক্ষয়ক্ষতি হবে, এটা কি ইসরায়েল ধারণা করতে পারছে? ইসরায়েল ধারণা করতে পারছে না সম্ভবত, বা ধারণা করলেও ইসরায়েলে তার থেকে আর পিছিয়ে আসার সুযোগ নেই। কারণ হচ্ছে কি, নেতানিয়াহু বলেন যে ইরান কি খুব ডিটারমাইন্ড ইসরায়েলে আক্রমণের ব্যাপারে? হ্যাঁ, ডেফিনেটলি। এখন 2 দেশ যেখানে গেছে সেখানে সেটা তো পয়েন্ট অফ নো রিটার্ন। সেখান থেকে আর 2 দেশের কোনো মতেই পিছিয়ে আসার সুযোগ নেই। বিকজ ইসরায়েল যদি এখানে হেরে যায়, তাহলে তার অস্তিত্ব থাকবে কিনা সেই প্রশ্ন আসবে মধ্যপ্রাচ্যে। আর ইরান যদি হেরে যায়, তাহলে তার রেজিম চেঞ্জের প্রশ্ন যেটা বলা হচ্ছে, তার সরকার ব্যবস্থা পাল্টে যাবে, তার ইসলামী বিপ্লব ধ্বংস হবে, এবং তার দেশের অখণ্ডতা ঠিক রাখবে না। আমেরিকা, পশ্চিমারা, ইসরায়েল মিলে সব ভেঙে চুরমার করে দিবে ইরানকে। কেমন? অতএব কারোরই এখান থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। ফলে 2 পক্ষ অতিশয় ডিটারমাইন্ড। এটা কন্টিনিউ করবে নাকি? এইটা কন্টিনিউ করবে, মানে কন্টিনিউ বলতে কি, মানে খুব সহজে বন্ধ হওয়ার সম্ভাবনা দেখছি। ইসরায়েল এবং আমেরিকা যদি একদম ফুল স্টপ না দেয়,
তাহলে ইরান থামবে না, ইরান ছাড়বে না। জি, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে সিরাজুল ইসলাম, ফওয়াদ আহমেদ, কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দিন, তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করি এই যুদ্ধ অচিরেই বন্ধ হোক এবং বিশ্বে শান্তি ফিরে আসুক, সেটি নিশ্চয়ই সবার চাই। অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। আশা করি আবারও দেখা হবে, আশা করি নিশ্চয়ই।